আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের 10তম ক্লাসে, কমন মিস্টেক্সের 10তম ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আমরা যেই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিতেছি, কমন মিস্টেক থেকে যদি তুমি কমন মিস্টেকগুলো যদি তোমার ভিতরে ক্লিয়ার হয়, আশা করা যায় তোমার অনেক কিছুই খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। ইংলিশের যে সকল টপিকসগুলো নিয়ে তুমি অনেক বেশি ভোগান্তিতে পড়তেছো, অর্থাৎ যে ইংলিশটা দেখলেই যেখানে ভয় লাগে, সেটা আমার মনে হয় অনেকটাই দূরীভূত করা সম্ভব। চলো আজকের ক্লাসটা শুরু করি। মূলত আজকে কিছু ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ থাকবে, সেন্টেন্স থাকবে। এগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাইলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম আমরা চলে যাই ক্লাসে, প্রথমটা একটু দেখার চেষ্টা করি কি বলছে। দেখো, বলছে যে হি পারমিটেড টু, এই একটা জিনিস মাথায় রাখো, পারমিট শব্দটাই যখন ব্যবহার করছি, পারমিট এই পারমিটেড, ঠিক আছে, পারমিটেড যখন ব্যবহার করছি, আই পারমিটেড হিম, তখন আর এখানে এক্সট্রা করে এই ইনফিনিটিভ টু এর কোনো কি নাই, কোনো দরকার নাই। এক্সট্রা করে ইনফিনিটিভ টু এর কোনো দরকার নাই। আই পারমিট, তাহলে সঠিক ইয়াটা কি হবে? হি পারমিটেড হিম, হি পারমিটেড হিম টু স্টে হেয়ার, হি পারমিটেড হিম টু স্টে হেয়ার। কেমন? আচ্ছা, এর পরেরটা দেখো, আমরা গত ক্লাসে একটা জিনিস জানছি যে সে এর পরে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যখন সে বলি, সে এর পরে টু বসে, সে এর পরে টু বসে, কিন্তু টেলের পরে প্রিপোজিশনে, মানে প্রিপোজিশন টু বসে না, অর্থাৎ প্রিপোজিশন হিসেবে টু বসে না। সো যেহেতু বসে না, সো এইখানে একটা জিনিস লক্ষ্য রাখো যে আই টোল্ড হিম টু কাম অ্যাট ওয়ান্স। সো এইখানে এই যে টু আছে, এই অতিরিক্ত টু যেটা, এই অতিরিক্ত টু আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা হবে যে আই told him to come at once. I told him to come at once. অর্থাৎ টোল্ডের পরে আমরা ডিরেক্ট কি ব্যবহার করতেছি? অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহার করতেছি। আমরা সাধারণত জানি যে অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমরা যদি একটু অবজেক্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্ট দুই প্রকার, ঠিক আছে। তার মধ্যে আমরা যদি দেখি যে অবজেক্ট দুই প্রকারের মধ্যে কি কি আছে, সো অবজেক্টের মধ্যে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সো কোনটা ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সো ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছিল ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট মানে হচ্ছে, এখানে আমরা যেটা বুঝি, ডিরেক্ট মানে হচ্ছে বস্তুবাচক। কি বাচক? বস্তুবাচক। আর ইনডিরেক্ট মানে কি? ইনডিরেক্ট শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিবাচক। কি বাচক? ব্যক্তিবাচক। ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছিল ইনডিরেক্ট অবজেক্ট। সো এই ইনডিরেক্ট অবজেক্টগুলোকে, ডিরেক্ট অবজেক্টগুলোকে তো আমরা চিনিয়ে থাকি। ইনডিরেক্ট অবজেক্ট কোনগুলো? ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে, আমরা বলতে পারি মি, তারপরে ইউ, তারপরে হিম, তারপরে হার, এরপরে দেম, ঠিক আছে, দেম। সো এরপরে আস, ঠিক আছে। এরপরে ইটের জায়গায় আমরা ইটি ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? ইট। হ্যাঁ, ইটের জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? ইটি ব্যবহার করতে পারি। সো এগুলো হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখন এর পরেরটা আমরা যেটা, এর পূর্বের স্লাইডে আমরা যেটা দেখতেছিলাম যে হিম, তাহলে টোল্ডের পরে ডিরেক্ট হিম বসছে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের ইয়াটা কি বলছে? দ্য জর্জ উইল গো টু দ্য ইংল্যান্ড। মাথায় রাখতে হবে, এখানে একটা ছোট্ট নোট নিয়ে নাও, সেটা হচ্ছে যে দেশের নামের, ঠিক আছে, দেশের নামের পূর্বে, দেশের নামের পূর্বে আর্টিকেল হিসাবে
আর্টিকেল হিসেবে হিসেবে সচরাচর দা বসে না, দা বসে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখনই কিন্তু বসি তার মানে এখানে একটা ঝামেলা আছে। যখন কতগুলো অঙ্গরাজ্য বা কতগুলো হচ্ছে হলো দেশ একত্রিত হয়ে, বা কতগুলো অঙ্গরাজ্যই বলা চলে, কতগুলো অঙ্গরাজ্য যখন একসাথে হয় তখন সেটাকে হচ্ছে হলো কতগুলো রাজ্য একসাথে হয়ে যখন একটা দেশ তৈরি করে, যেমন দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড আরব আমিরাত, ঠিক আছে, সেই ক্ষেত্রে আবার হচ্ছে হলো দা ব্যবহার করা যায়। কিন্তু এইখানে দ্য ইংল্যান্ড আমরা সচরাচর এই জিনিসটা বলতে পারি না, ঠিক আছে, আমাদেরকে এই দা বলা যাবে না। তাহলে আমাদের এখানে কি বলতে হবে? বলতে হবে দ্য জর্জ উইল গো টু ইংল্যান্ড, অর্থাৎ দেশের নামের পূর্বে কি বসে না? দা বসে না। এর পরের অবস্থা তাহলে এই সেন্টেন্সটা, দ্য জর্জ উইল, দ্য জর্জ উইল গো টু ইংল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা দেখি। এর পরেরটা কি বলছে? দ্য ব্রেভারি। এখন ব্রেভ থেকে ব্রেভারি, অর্থাৎ এইটা অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে আসছে। গুড থেকে গুডনেস, ব্যাড থেকে ব্যাডনেস, যেমন গুড থেকে কি আসতেছে? গুড থেকে গুডনেস, গুডনেস। তারপরে হচ্ছে হলো কাইন্ড থেকে, কাইন্ড থেকে কাইন্ডনেস, ঠিক আছে, অনেস্ট থেকে, অনেস্ট থেকে অনেস্টি, তাই তো? এই যে গুড থেকে গুডনেস, ব্যাড থেকে ব্যাডনেস, কাইন্ড থেকে কাইন্ডনেস, অনেস্ট থেকে অনেস্টি, মূলত এগুলো অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে গেছে। এখন মজার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দ্য ব্রেভারি, এইটা আর বলার দরকার নাই। সো দা এখানে আমরা যেটা ব্যবহার করছি, এই দাটা হচ্ছে অতিরিক্ত। তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? শুধু আমরা যদি বলি যে BRAVERY, ব্রেভারি ইজ আ গ্রেট ভার্চু, ভার্চু। হ্যাঁ, এখন এই যে ব্রেভারি, এই অংশটুকুই হচ্ছে হলো আমার বাক্যে কি, অর্থাৎ যেহেতু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে। একটু লিখে নাও, এটা লিখে নিলে বেটার, যে হচ্ছে হলো সাবজেক্ট অবজেক্ট যেখানে, ঠিক আছে, যে সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট যেখানে, যেখানে নাউন প্রোনাউন, নাউন, নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন সেখানে, অর্থাৎ যেখানেই সাবজেক্ট আছে, যেখানে অবজেক্ট আছে, সেখানে কি আছে? নাউন অথবা প্রোনাউন আছে। এই জিনিসটা একটু মাথায় নিয়ে নাও, যেখানে সাবজেক্ট অবজেক্ট, যেখানে নাউন প্রোনাউন সেখানে। সো আরেকটা জিনিস, যে এইখানে আমরা যে জিনিসটা, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমাদের দা বসানোর কোনো দরকার হচ্ছে না। এর পরেরটা একটু তাহলে খেয়াল করি, কি বলছে? হি স্পিক্স দ্য ইংলিশ ভেরি ওয়েল, ঠিক আছে, হি স্পিক্স। আচ্ছা, এইখানে আমি একটু বলে রাখি যে যদি তুমি দা ইউজ করো, হ্যাঁ, দা ইংলিশ বলতে আসলে এই জায়গাটায় যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে হলো সমগ্র, সমগ্র জাতি, ঠিক আছে, সমগ্র জাতিকে আমরা একসাথে কি বলি? দা ইংলিশ। কিন্তু এখানে তো সমগ্র জাতির কথা আসে নাই, মূলত আসছে যে সে ইংরেজি ভালো বলতে পারে। সো হি, আমরা যদি বলি হি স্পিক্স, হি স্পিক্স ইংলিশ, হি স্পিক ইংলিশ ভেরি, অ্যাডভার্ব ওয়েল, এগেইন অ্যাডভার্ব। এখানে স্ট্রাকচারটা হচ্ছে যে অ্যাডভার্ব প্লাস হচ্ছে হলো অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, অ্যাডভার্ব প্লাস কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো মাই ফেভারিট গেম, এর পরের সেন্টেন্সটা, মাই ফেভারিট গেম ইজ দা। মূলত খেলার নামের পূর্বে কখনো দা ব্যবহার করা হয় না, খেলাধুলা, খেলাধুলার নামের ক্ষেত্রে, ঠিক আছে। সো খেলার, খেলার নামের, নামের পূর্বে, খেলার নামের পূর্বে, পূর্বে দা বসে না। তাহলে খেলার নামের পূর্বে, তাহলে মাই ফেভারিট গেম ইজ, কি আসবে? শুধু এইখানে আসবে হচ্ছে হলো ফুটবল। সো
ফুটবল। ক্লিয়ার? হ্যাঁ, সো এর পরেরটা যাই, কি বলছে? দ্য কলেরা ইজ এ ডার্টফুল ডিজিজ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে স্ট্রাকচারটা ঠিক আছে, আর্টিকেল, ডিটারমিনার, অ্যাডজেটিভ এবং হচ্ছে হলো নাউন, ঠিক আছে। আচ্ছা, দ্য কলেরা, একটা জিনিস একটু মাথায় রেখে নাও যে রোগের নামের পূর্বে কি বললাম, যে রোগের নামের পূর্বে, রোগের নামের পূর্বে আর্টিকেল হিসেবে কি বসে না? দা বসে না। আর্টিকেল হিসেবে দা বসে না। রোগের নামের পূর্বে আর্টিকেল হিসেবে আমাদের কি ব্যবহার করা যায় না? দা ব্যবহার করা যায় না। সো এখানে যদি আমরা শুধু সেন্টেন্সটাকে এইভাবে লিখি যে CHOLERA, কলেরা ইজ আ ডার্টফুল ডিজিজ, দ্যাটস ইট, ঠিক আছে। এরপরে দেখো যে মাই ব্রাদার গোস টু দা, এই যে দা যখন ব্যবহার করছি না, মূলত এই জায়গাটা কি হয়েছে, মূলত এইখানে স্কুলটা এই জায়গায় যেভাবে ব্যবহার হয়েছে, স্কুলটা হচ্ছে মূলত এখানে কমন নাউন। কিন্তু আমি যখন মাই ব্রাদার গোস টু দ্য স্কুল, তার মানেটা হচ্ছে সে একটা নির্দিষ্ট কোনো একটা স্কুলে যাচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে স্কুল এখানে আমাদেরকে কোন নাউনে বলতে হবে, মূলত এখানে আমাদেরকে কমন নাউনে এটাকে ব্যবহার করতে হবে। কোন নাউন? কমন নাউন। সো যেহেতু এটা কমন নাউন, দা বলে দিলে নির্দিষ্ট করা হচ্ছে। সো যেমন মাই ব্রাদার গো টু চার্চে যায়, আর মাই ব্রাদার গোস টু দ্য চার্চ, যখন কোনো সুনির্দিষ্টভাবে বোঝায় তখন তার পূর্বে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? আর্টিকেল হিসেবে দা ব্যবহার করতে হয়। কিন্তু আমার এইখানে আমার যে অতিরিক্ত যে এই যে দা আছে, এই দাটা হচ্ছিল আমার কোনো কি নাই, দরকার নাই। শুধু আমি বলতে পারি যে মাই ব্রাদার গোস টু দ্য স্কুল, দুইটার মধ্যে, দুইটা বাক্যের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। কোন বিদ্যালয়ে যাই এটা সুনির্দিষ্ট না, ঠিক আছে। ভার্সেস যখন তুমি বলবা যে আই গো টু দ্য স্কুল, আমি স্কুলে যাই কি করতে? টু পিক আপ, আই গো টু দ্য স্কুল টু পিক আপ মাই সিস্টার। তার মানে এই যে তোমার এইখানে যে সিস্টার আছে, যে স্কুলে পড়ে, এটাকে সুনির্দিষ্ট করে বোঝাইছে, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করছি? দা ব্যবহার করছি। অর্থাৎ আমার সিস্টারকে তুলতে, অর্থাৎ কোনো কিছু তুলতে আমরা হচ্ছে হলো করতে কোথায় গেছিলাম? তার স্কুলে, অর্থাৎ সুনির্দিষ্ট করে বোঝাইছে। এই সুনির্দিষ্ট করে বোঝানোর কারণে আমাদেরকে কি ব্যবহার করতে হচ্ছে? এই জায়গায় আমরা দা ব্যবহার করতেছি। ক্লিয়ার? সো মাথায় রেখো, স্কুল এবং দা স্কুলের মধ্যে এই অংশটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এর পরের টপিক্সটা দেখি কি বলছে। পরের সেন্টেন্স, টপিক্স বলতে পরের সেন্টেন্স, মাই ব্রাদার ক্যান টু সুইম। একটা জিনিস একটু মাথায় নাও, খুব সুন্দর করে মাথায় নাও, সেটা হচ্ছে যে মডেল অক্সিলারি, ঠিক আছে। মডেল অক্সিলারি ভার্বের পরে, মডেল অক্সিলারি ভার্ব এর পরে, মডেল অক্সিলারি ভার্বের পরে, মডেল অক্সিলারি ভার্বের পরে মেইন যে ভার্ব আছে, এই মেইন ভার্ব এর সর্বদা কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। মডেল অক্সিলারির পরে ভার্বের সর্বদা বেস ফর্ম হয়। ভাই তোমার এখানে এই যে টু আছে না, এই টু আমার দরকার নাই, ঠিক আছে। সো মডেল অক্সিলারির পরে ভার্বের সবসময় কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম হয়। যেই সাবজেক্টই থাকুক না কেন, ডাজেন্ট ম্যাটার হচ্ছে মডেল অক্সিলারি, তারপরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। যেমন আমরা বলতে পারি যে মাই ব্রাদার ক্যান সুইম, মাই ব্রাদার ক্যান সুইম ভেরি ওয়েল।
মডাল অক্সিলারি ভার্বের সবসময় কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। জাস্ট দ্য সেম মিস্টেক এই জায়গায় করছে, টু নিয়ে আসছে। সো আমরা জানি যে হচ্ছে হলো টু এখানে ব্যবহার করা যাবে না। সো কি ব্যবহার করতে হবে? আই মাস্ট সি হিম অ্যাট হিজ অফিস। যখন কোনো সুনির্দিষ্ট মানে যখন ছোট জায়গা বোঝায়, তখন ছোট জায়গার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, আর বড় জায়গার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইন ব্যবহার করে থাকি। সো বোঝা গেছে? সো এরপরে তাহলে সঠিক বাক্যটা কি হবে? যে আই মাস্ট সি হিম অ্যাট হিজ অফিস। ক্লিয়ার? এরপরেরটা লেখো, এরপরেগুলো দেখি যে আই কুড ফিল। এই যে ফিল যে ভার্বটা, এই ভার্বটা হচ্ছে হলো নন কন্টিনিউয়াস ভার্ব। এরকম আরও কিছু ভার্ব আছে, যেমন লিখে নিতে পারো। নন কন্টিনিউয়াস মানে হচ্ছে এগুলার কন্টিনিউয়াস ফর্ম সচরাচর হয় না। যেমন সি, তারপরে হেয়ার, স্মেল, তারপরে ফিল, তারপরে লাভ, তারপরে লাইক, তারপরে ডিসলাইক। ঠিক আছে? সো ইটিসি এটসেট্রা আরও কিছু আছে যেগুলোর হচ্ছে হলো নন কন্টিনিউয়াস ভার্ব। সর্বদা এগুলার হচ্ছে হলো সচরাচর এগুলার কন্টিনিউয়াস ফর্ম হয় না। সো আই কুড ফিল হিজ হার্ট। মূলত দেখো এই হিজ হার্ট বিট, এই যে একটা নাউন ফ্রেজ, যার কারণে এইখানে এই যে আমি যে টুটা ব্যবহার করছি, এই টুটা আমার একদমই অযৌক্তিক। হার্টবিট মানে হৃদয় মানে হৃদস্পন্দন বা হৃদয়ের কম্পন, তাই না? হার্টবিট। সো এখন দেখো এই জায়গাটায় টু তার কোনো কিছুতেই এটা দরকার হয় না। এখন যে জায়গাটায় আসছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা একটু মানে আমি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, আমি তাদের দৃষ্টি এই জায়গায় খুব সুন্দর করে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে সবচেয়ে বুঝার ব্যাপার যেটা, নাম্বার 1, প্রথমত যখন দেখবে এই অংশটুকুকে না আমরা বলে থাকি, এই অংশটুকুকে ইংরেজিতে এটাকে অ্যাপজিটিভ বলি। কি বলি? অ্যাপজিটিভ জিনিসটা কি? মূলত অ্যাপজিটিভ জিনিসটা হচ্ছে যখন সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত অংশ দেওয়া থাকে। এই অতিরিক্ত অংশটুকু দেওয়া আছে, অতিরিক্ত ক্লজ দেওয়া আছে। এখানে যেহেতু একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, যেহেতু একটা ভার্ব আছে, তার মানে এই অংশটুকু আমার কি, অর্থাৎ ক্লজ চলে গেছে। ক্লজ মানে কি? যেখানে সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। এই ইসটা কিন্তু এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে। সো দেখো জর্জ, তার মানে এই অংশটুকুকে তুমি যদি বাদ রাখো, তাহলে মূলত জর্জ হচ্ছে বাক্যের সাবজেক্ট, রাইট? আর এইখানে এই যে হি, তাইলে আমার একটা সিম্পল সেন্টেন্সে একটা সূত্র লেখে নাও। সেটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্সে এই একটা সিম্পল সেন্টেন্সে মানে একটা সিম্পল সেন্টেন্সে, কেন এটাকে সিম্পল সেন্টেন্স বলতেছি? কারণ এই অংশটুকু কিন্তু বাদ দিয়ে দিছি, যার কারণে একটা সিম্পল সেন্টেন্সে কখনো কিছু জিনিস দুইবার হয় না। দুইবার সাবজেক্ট বসে না। কি বসে না? সাবজেক্ট বসে না। 2 নাম্বার মানে একের অধিক, মানে দুইবার না দিয়ে মূলত এখানে একাধিক, এটা দিলে সবচেয়ে বেশি বেটার। ঠিক আছে? একাধিক সাবজেক্ট বসে না। একাধিক অক্সিলারি ভার্ব বসে না। অক্সিলারি ভার্ব বসে না। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো একাধিক অক্সিলারি ভার্ব বসে না। একাধিক মেইন ভার্ব বসে না। একাধিক মেইন ভার্ব বসে না। তারপরে কি আছে? একাধিক মেইন ভার্ব বসে না। একাধিক সেটাকে মানে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করা যায় না। ইন্টারোগেটিভ বা সেটাকে আমরা কি বললাম? নেগেটিভ করা যায়
না। কেমন? দেখো আমি কখনো এভাবে বলতে পারি না যে আই, ঠিক আছে, উই গো দেয়ার। সো এখানে কি বসছে? আই একটা সাবজেক্ট, আবার উই একটা সাবজেক্ট। সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সের ইয়াটা কি, যেখানে একটা সাবজেক্ট এবং এখানে কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট ভার্ব, যেখানে একটা সাবজেক্ট এবং একটা কি ফাইনাইট ভার্ব। ঠিক আছে? সো সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। যেমন এখানে কখনো আমরা বলতে পারি না আই ক্যান মাস্ট ডু, সম্ভব না। তারপরে আই ইট রান বলা যায় না। আবার একাধিক ইন্টারোগেটিভ, যেমন কি ডাজ, ইজ, হি, কি গো দেয়ার। আবার আমরা বলতে চাচ্ছি যে হি ইজ নট নেভার টকিং টু মি। এই জিনিসগুলো আমরা কখনোই কি করতে পারবো না, একটা সিম্পল সেন্টেন্সে একাধিকবার করা সম্ভব না। ঠিক আছে? এই কথাটাই বলছি। তাহলে এখন এই যে জর্জ আমার বাক্যে সাবজেক্ট হিসেবে দেওয়াই আছে, তাহলে এইখানে যে হিটা বসাইছি এটা তো সম্পূর্ণই হলো কি একদমই অযৌক্তিক। সো আমরা বলতেছি জর্জ লস্ট হিজ বুক। ঠিক আছে? লর্জ। এখন সবচেয়ে মজার বিষয়, যদি এইটা একটু তোমরা যদি একটু মানে ধৈর্য ধরো, তাহলে এইটাকে আমি একটু ট্রান্সফর্ম করে দেখাইতে পারি। কেমন? যেমন এটা কি আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, রাইট? এটাকে যদি সিম্পলে করতে চাও তাহলে কি করতে হবে জানো? দেখো আমি দেখাই। জর্জ কমা। এখন মানে এই জায়গায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন আমরা মানে এইটা একটা আলাদা ভিডিওই বানানো উচিত, যে এই জায়গাটায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কমপ্লেক্স থেকে যখন আমি সিম্পলে নিয়ে আসব, তখন আমার অতিরিক্ত যে হচ্ছে ইয়াটা আছে, কি বলে, অতিরিক্ত যে মানে রিলেটিভ প্রোনাউনটা আছে, এই রিলেটিভ প্রোনাউনটাকে আমাদের কি করতে হবে? তুলে দিতে হবে। সো হুটাকে বাদ দিতে হবে, ইজের পরিবর্তে আমাদেরকে তুলে দিতে হবে। অতিরিক্ত যে ভার্বটা আছে, ভার্বটাকে তুলে দিতে হবে। জর্জ কি দিতে হবে? আ কেয়ারলেস। জর্জ আ কেয়ারলেস পিপল। হ্যাঁ, লস্ট his book. Very simple. A careless people. ঠিক আছে? A careless people. এই অংশটুকু কিন্তু আমার বাক্যে পজিটিভ। এটা কাকে মডিফাই করতেছে? জর্জকে। কাকে? জর্জকে। সো এরপরেরটা দেখি কি বলছে। দ্য ম্যান হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক। সেম মিস্টেক করা আছে। দ্য ম্যান হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, এই অংশটুকু হলো আমার বাক্যে দ্য ম্যান হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, এই অংশটুকু কাজটা শেষ করার পরে দ্য ম্যান রিসিভড হিজ পে, তার পাওনাটা সে পাইছে, মানে গ্রহণ করেছিল, রাইট? সো এইখানে তোমরা অবশ্যই মাথায় রাখবা, এই অংশটুকুর ভার্ভ কিন্তু হলো অলরেডি আছে এই যে দ্য ম্যানের। তাহলে এই যে অংশটুকু, এই যে এই এর তাইলে হলো মূলত এই এর অযৌক্তিক, শুধু অযৌক্তিক। এখানে নিয়ে আসার কোনো কি আসে না, প্রশ্নই আসে না। সো এই অংশটুকু অনেক সময় সেন্টেন্সে তোমাদের কনফিউজড করার জন্য এই ধরনের জিনিসপত্রগুলো দেওয়া হয়ে থাকে। এরপরটা দেখো, এরপরটা কি বলছে? তাহলে আই বট অ্যান ইংলিশ বুক টু রিড, অর্থাৎ আমি একটা বই কিনেছিলাম পড়তে। বাংলা ক্রিয়ার শেষে যদি কখনো ক্রিয়ার শেষে যদি কখনো উদ্দেশ্য খুঁজে পাও, উদ্দেশ্য, তাহলে আমাদের টু প্লাস কি করতে হয়? V0, ভার্বের বেস ফর্ম। তো এখন আমি বলছি আই বট অ্যান ইংলিশ বুক টু রিড,
এই যে এইখানে যে ইট কথাটা আছে, এই ইট কথাটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে হলো আমার কি একদমই অযৌক্তিক। আমি একটা বই কিনেছিলাম পড়তে, ঠিক আছে, সো এখানে এই ইটের দরকার নাই। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে কখন কি আসতেছে। এরপরটা কি আছে দেখো, হি ইজ মোর স্ট্রঙ্গার। ভাই স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, যেটাকে আমি সিম্পলি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারতেছি, সেইখানে তো আমার মোরের কোনো দরকার নাই, আছে নাই। সো এখানে অযথা আমার মোর ব্যবহার করছে। তারপরে আবার আমার এখানে দেন ব্যবহার করা আছে, দেন দেখে আমি বুঝতে পারতেছি এইটা একটা কম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ কম্পারেটিভ। সো এটা হি ইজ স্ট্রঙ্গার দেন জর্জ, এতটুকু পর্যন্ত বললেই শেষ। হি সো অবজেক্টটাকে একটু আচ্ছা থাকুক, এটা সমস্যা নাই। সো হি ইজ স্ট্রঙ্গার, হি ইজ স্ট্রঙ্গার দেন জর্জ। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত পরিষ্কার। এরপরটা দেখো, শি হ্যাজ রিটার্ন ব্যাক টু স্কুল। এই জায়গাটা সবচেয়ে বড় ব্যাপার। রিটার্ন একটা শব্দ, আবার ব্যাক, এই যে রিটার্ন, রিটার্ন, আর এই যে ব্যাক, ভাই রিটার্ন ব্যাক, ঠিক আছে, এই যে রিটার্ন ব্যাক, রিটার্ন মানেও ফিরে আসা, ব্যাক মানেও আবার হচ্ছে হলো ফিরে আসা। সো এইটাকে আমরা ইংরেজিতে বলি রিডান্ডেন্সি। কি বললাম? রিডান্ডেন্সি অর্থাৎ বাহুল্য দোষ। সো বাহুল্য দোষের ক্ষেত্রে হি হ্যাজ রিটার্নড, এইখানে আমাদের ব্যাকের কোনো কি নাই, ব্যাকের কোনো দরকার নাই। সো হি হ্যাজ রিটার্ন টু স্কুল, সেই স্কুলে ফেরত এসেছিল। সো এখানে এই টপিক্সটার নাম হচ্ছে রিডান্ডেন্সি অর্থাৎ বাহুল্য দোষ। দেখতে হবে যে সেন্টেন্সে একই জিনিস বারবার উল্লেখ করা আছে কিনা। সো এমন থাকলে আমাদের ওই যেটা একটা রেখে বাকিটা বাদ দিতে হবে। ক্লিয়ার? যেহেতু রিটার্ন হ্যাজ আছে, এরপরে রিটার্ন V3 করা আছে, তাই রিটার্নটাকে রাখলাম, ব্যাকটাকে বাদ দিয়ে দিলাম। এরপরে দেখো, হি হ্যাজ গট, হি হ্যাজ গট, ভাই মানে গট মানে আছে, ঠিক আছে, হ্যাজ মানেও আছে। সো বিষয় হইতেছে যে তার আছে, কি আছে, যে তার মানে ব্লু আইস অর্থাৎ নীল রং, নীল চোখগুলো এবং রেড হেয়ার মানে লাল চুল। তো এইখানে ব্যাপার হচ্ছে হি হ্যাজ, তার আছে, এতটুকু বললেই তো হচ্ছে। গট মানে তো পাওয়া, গেট মানে পাওয়া, তো সো হি হ্যাজ গট, সে তো আর পায় নাই, তার এটা আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, এইখানে মাথায় রাখতে হবে হি হ্যাজ, হি হ্যাজ ব্লু আইস অ্যান্ড রেড হেয়ার। ভেরি সিম্পল। হ্যাঁ, এরপরেরটা দেখো যে কি বলতেছে, যে এক্সামিনেশন বিগেইনস ফ্রম। অনেকে দেখে মনে করতে পারে আরে ফ্রম এটা তো মনে হয় বাক্যে ঠিক আছে, কিন্তু না, ঠিক নাই। মূলত যখন কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট দিন বোঝায় তখন এক্সামিনেশন বিগেইনস অন, কি ব্যবহার করতে হবে, অন, অন ফার্স্ট ডে, ঠিক আছে। বিগেইনস অন, বিগেন অন মানে হচ্ছে হলো শুরু হওয়া, ঠিক আছে। সো অন থার্সডে, কোন ডেতে শুরু হচ্ছে, থার্সডে, ঠিক আছে। সো এরকম ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, অন ব্যবহার করতে হয়। হোপফুলি এরপরে সো এ আর কোনো ইয়া নাই। সো এই ক্লাসটা একটু লম্বা হয়েছে, মূলত যারা হচ্ছে হলো দেখে বুঝতে পারো না, আমি তাদেরকে বলবো আবার একটু দেখে নিও এবং নোটটা করো। এই ক্লাসগুলো যদি করে ফেলতে পারো, তো আশা করা যায় ইংরেজির যে তোমার যে ভীতি সেটা আরও বেশি দূর হয়ে যাবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।